তো আজ আমাদের আলোচ্য বিষয় এক শ্রোতা দর্শকের প্রশ্ন। তিনি একটা বাক্য দিয়েছেন। বাক্যটা হলো এই: অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই সেই টু আওয়ার দেয়ার আইল্যান্ড। এবং এই বাক্যে উনি আমাকে নো সুনার ব্যবহার করতে বলেছেন। তাই আমরা আজকের আলোচনা এই প্রশ্নকে ঘিরেই আরও কিছু প্রশ্নের যে দেখা দিয়েছে সেটা নিয়ে আলোচনা করব। তো এই আলোচনা করার আগে যে আমাদের আরেকটু কিছু জানতে হবে, আমাদেরকে একটু ক্লজ জানতে হবে, আমাদের সাবনের ক্লজ জানতে হবে, আমাদের প্রিন্সিপাল ক্লজ জানতে হবে। না জানলে এই আলোচনাটাকে সঠিক জায়গাতে পৌঁছানো যাবে না। তাই ছোট করে একটু আলোচনা করেই নি। আচ্ছা, আলোচনা তো করব, তার আগে তো দুটো বাক্য ভাবি। আমি ভাত খাই, কে না জানে, আই ইট রাইস। আর বাক্য বলি, আমি স্কুল যাই, আই গো টু স্কুল। তো এই আমি ভাত খাই, একে কী বললাম গো? বাক্য বললাম। আই গো টু স্কুল, একে কী বললাম গো? এটাকেও বাক্য বললাম। তো বাক্য মানে কি বলুন তো? বাক্য হলো সেই শব্দটি, সেই শব্দগুচ্ছটি যাদের আগে ও পরে ফুল স্টপ বসানো থাকে বা ফুল স্টপ বসানো যায়। কি বললাম? বাক্য হলো সেই শব্দ সমষ্টি, শব্দগুচ্ছ যাদের আগে বা পরে কি করা যাবে, বা আগে ও পরে ফুল স্টপ বসানো যাবে এবং মানের কোনো ক্ষতি হবে না। এই যে আমরা আগে যে বললাম, এদের যদি বাক্য বলি তাহলে ওরা কী করা যাবে? ওদের আগে ও পরে ফুল স্টপ বসানো যাবে। অর্থাৎ আমরা লিখতে পারবো আই ইট রাইস ফুল স্টপ, আই গো টু স্কুল ফুল স্টপ। দুটো বাক্য হয়ে গেল। আশা করছি এটুকু বুঝতে তো কারো কোনো অসুবিধাই নেই। এবার তাহলে ক্লজ কাকে বলবো? এই যে বাক্য দুটোর মাঝখানে যখন ফুল স্টপ বসে থাকে, ওই ফুল স্টপকে যখন আমি তুলে দিলাম, তুলে দিয়ে হয় কমা দিলাম কিংবা অন্য কোনো শব্দ দিলাম বা কিছুই দিলাম না। কি বললাম? বাক্য দুইয়ের মাঝখানে যে ফুল স্টপ ছিল, সে ফুল স্টপকে কী করে দিলাম? আমি তুলে দিলাম। তুলে দিয়ে হয় ওর বদলে কমা দিলাম, না হয় অন্য কোনো শব্দ দিলাম, না হয় কিছুই দিলাম না। তখন ওই বাক্যটি কিসে পরিণত হয়ে গেল, বা বাক্যগুলি কিসে পরিণত হয়ে গেল? ক্লজে পরিণত হয়ে গেল। এই যে এর আগে আমরা লিখেছি আই ইট রাইস ফুল স্টপ, আই গো টু স্কুল ফুল স্টপ, এরা কি ছিল? সব বাক্য ছিল। এবার এদের মাঝখানে যে ফুল স্টপ ছিল সেটাকে তুলে দিয়ে কমা করে দিলাম। তাহলে নতুন রূপটি কি হলো? নতুন রূপটি হলো সমান আই ইট রাইস কমা আই গো টু স্কুল ফুল স্টপ। তাহলে শেষে একটা ফুল স্টপ আছে। আর ধরে নিন ওই যে বাক্য শুরু করার আগে ফুল স্টপের কল্পনা করা হয়, তাহলে কি হলো? দুটো বাক্য মিলে এবার একটা বাক্য হয়ে গেল। এবং এতক্ষণ যারাকে বাক্য বলছিলাম তারা এখন কি হয়ে গেল? ক্লজ হয়ে গেল। অর্থাৎ প্রথম ক্লজটি সমান আই ইট রাইস এবং দ্বিতীয় ক্লজটি সমান আই গো টু স্কুল। ব্যাপারটি বুঝাতে পেরেছি? এবার ক্লজগুলোর দুই রকম নাম আছে। একটা হলো সাবঅর্ডিনেট ক্লজ,
আর অপরটি হলো সমান প্রিন্সিপাল ক্লজ। তো সাবঅর্ডিনেট ক্লজটা কোনটা? তো যে বাক্যটির আগে বা ক্লজটির আগে আমরা দেখব যে প্রশ্নবোধক শব্দ বসে আছে, বা এই যে ইফ মানে যদি, 2 নম্বর ধরি, 2 নম্বর ইফ মানে যদি, দো মানে যদিও, অলদো মানেও যদিও প্রভৃতি অন্তস্থ জববোধক শব্দ বসে আছে। 3 নম্বর অ্যাজ মানে যেহেতু, বিকজ মানে কারণ, সিন্স মানেও যেহেতু প্রভৃতি কারণবোধক শব্দ আছে। এবং 4 নম্বর বিফোর মানে আগে, আফটার মানে পরে প্রভৃতি প্রিপজিশন বা কনজাংশন বোধক শব্দ বসে আছে। তখন ওই ক্লজটিকে বলবো সাবঅর্ডিনেট ক্লজ। তাহলে সাবঅর্ডিনেট ক্লজের মোটামুটি চিহ্ন বা লক্ষণ দেখলাম আমরা 4টা। কি? ক্লজটির আগে বা বাক্যটির আগে কি বসে থাকবে? নাম্বার 1 প্রশ্নবোধক শব্দ, নাম্বার 2 ইফ, দো, অলদো প্রভৃতি অন্তস্থ জববোধক শব্দ, নাম্বার 3 অ্যাজ, সিন্স, বিকজ প্রভৃতি কারণবোধক শব্দ, নাম্বার 4 বিফোর, আফটার প্রভৃতি প্রিপজিশন বোধক কনজাংশন। তখন এদেরকে কি নামে ডাকবো? সাবঅর্ডিনেট ক্লজ নামে ডাকবো। আর যাদের আগে এরা থাকবে না, ওরা কি থাকলো? ওদের নাম দেব প্রিন্সিপাল ক্লজ। বোঝাতে পেরেছি? তাহলে আমরা আজকের আলোচনায় ফিরে আসি। আজকে প্রশ্নকর্তা যে বাক্যটি দিয়েছেন তার বাক্যটি আবার রিপিট করি। বাক্যটি সমান, as soon as spring comes back we sail to our dear island। এখানে আমরা দেখছি যে 2টো বাক্য অরিজিনালি আছে। বাক্য দুটি হলো সমান, স্প্রিং কামস ব্যাক ফুল স্টপ, উই সেল টু আওয়ার দেয়ার আইল্যান্ড ফুল স্টপ। এবার দেখছি প্রথম যে বাক্যটি আছে স্প্রিং কামস ব্যাক, ওই বাক্যের আগে কি বসানো আছে? অ্যাজ সুন অ্যাজ। পরিষ্কার? আমরা উপর আলোচনায় দেখে নিলাম যে বাক্যের শুরুতে অ্যাজে বসে থাকবে সেই বাক্যটি কী হয়ে যাবে? সাবঅর্ডিনেট ক্লজ হয়ে যাবে। আর যে বাক্যের শুরুতে এরা বসে থাকবে না ওটা কী হবে? প্রিন্সিপাল ক্লজ হবে। তাহলে বুঝে নিতে পারছি যে সাবঅর্ডিনেট ক্লজটি সমান অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক, এবং প্রিন্সিপাল ক্লজটি সমান উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। আশা করছি ধারণাটি পরিষ্কার হয়েছে। এবার বাক্য দুটির মানে কি? অরিজিনাল যে বাক্য ছিল সে অরিজিনাল বাক্য মানে ছিল এই রকম, স্প্রিং কামস, কামস ভারে কোন হয়েছে, কোন ফর্ম আছে গো? প্রেজেন্ট ফর্ম। কটা দিয়ে শুরু? স্প্রিং কী কাজ করে? আসে, কামস, আর ব্যাক মানে ফিরে। তাহলে বাক্যটি কি হলো? স্প্রিং কামস ব্যাক, বসন্তকাল ফিরে আসে। আর অপরটি কী ছিল? উই সেল, সেল মানে কী গো? জলপথে কোনো জায়গায় যাওয়া বা জলপথে কোনো জায়গায় আসা। তাহলে কি হলো? উই সেল, আমরা জলপথে আসি। কোথায় আসি গো? যেখানে যাওয়া আসা বা পৌঁছানো বোঝায় সেটা টু এর পরে বসে। কোথায় ফিরে আসি? কোথায় আসি? টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, আমাদের প্রিয় দ্বীপভূমিতে আসি। তাহলে মানে আমরা আবার রিপিট করে দিই, বসন্তকাল ফিরে আসে, আমরা আমাদের প্রিয় দ্বীপভূমিতে ফিরে আসি। এবার অ্যাজ সুন অ্যাজ বসে যে বাক্যটি হলো, অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক, কমা উই সেল টু আওয়ার ডিয়ার
আইল্যান্ড। এই অ্যাজ সুন অ্যাজ বসিয়ে ওই বাক্যটিকে সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করে দিয়ে এবং অপর বাক্যটিকে প্রিন্সিপাল ক্লজে পরিণত করে দিয়ে মানের কি পরিবর্তন সাধন করা হলো, সেটা হলো এই রকম। অ্যাজ সুন অ্যাজ যখন ব্যবহৃত হবে তখন মানেটা হবে এই যে অ্যাজ সুন অ্যাজ যুক্ত বাক্যটি ঘটতে না ঘটতে ঘটার পরে পরেই সঙ্গে সঙ্গেই কতটা ঘটলো আর কতটা ঘটলো না তার পরে পরে কী হয়ে যাবে প্রিন্সিপাল ক্লজটি ঘটে যাবে। তাহলে এই বাক্যটির মানে কি হলো? কার আগে অ্যাজ সুন অ্যাজ বসানো আছে? স্প্রিং কামস ব্যাকের আগে। তাহলে কি বুঝলাম? যে বসন্তকাল ফিরে আসতে না আসতে আসার সঙ্গে সঙ্গেই কতটা বসন্তকাল ফিরে এলো আর কতটা বসন্তকাল ফিরে এলো না, আর আমরা কি কাম করলাম? উই সেইল, আমরা জলপথে ফিরে এলাম কোথায়? টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, আমাদের প্রিয় দ্বীপভূমিতে। মানে পরিষ্কার। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারলাম যে এটা হলো একটা হ্যাবিচুয়াল অ্যাকশানস, চিরন্তন সত্য কথা। কেন? এখানে কি বসানো আছে? ভার্বের প্রেজেন্ট ফর্ম বসানো আছে। দুটোই যে ক্লজ, সে দুটো ক্লজে ইনডেফিনিট টেন্স অর্থাৎ প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বসানো আছে। তাই এটা কি বোঝানো? চিরন্তন ঘটনা, সব দিনের সত্য ঘটনা। অর্থাৎ প্রত্যেক বছরই যখন কি করে বসন্তকাল ফিরে আসে, আমরা আমাদের প্রিয় দ্বীপভূমিতে জলপথে আসি। পরিষ্কার। এখান থেকে আমরা কি দেখতে পেলাম? যে ঘটনাটি আগে ঘটবে সেই ঘটনাটিকে সাবঅর্ডিনেট ক্লজে পরিণত করতে ওর আগে অ্যাজ সুন অ্যাজ দেব, আর যে ঘটনাটি বা বাক্যটি পরে ঘটবে তার আগে কিছুই দেব না, শুধু মাঝখানে কি করে দেবো? একটা ফুল স্টপ করে দেব। এবং সরি ফুল স্টপ নয়, কমা করে দেব। ফুল স্টপ থাকলে তো বাক্যই থাকবে, আমাদের ক্লজ হয়ে গেল, কমা করে দেব। আশা করছি বুঝাতে পেরেছি। তাহলে এমনি করে আমরা এমন দুটো ঘটনা যখন দেখতে পাবো যে একটা ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে আরেকটি ঘটনা ঘটছে, একটা ঘটনার পরে পরে আরেকটি ঘটনা ঘটছে, বা একটা ঘটনা কতকটা ঘটছে কতকটা ঘটছে না, পরের ঘটনা ঘটে যাচ্ছে, তখন আমরা প্রথম ঘটনাটির আগে অ্যাজ সুন অ্যাজ দেব, আর দ্বিতীয় ঘটনাটির আগে কিছুই যুক্ত করব না, শুধু মাঝখানে কি করব? একটা কমা বসিয়ে দেব, বা কমা না বসালেও বাক্য ভুল হবে না। যেমন ধরুন এই বাক্যটা আমরা নিয়ে নিই যে একটা ছেলে ওর বাবাকে খুব ভয় করে। বাবাকে যেই মাত্র দেখেছে, রে বাবু কতটা চোখ পড়েছে কতটা পড়েনি, খালি যে আমরা বাদিয়েরা যেটাকে বলে ছাট্টাটা চোখে পড়েছে, আর সঙ্গে সঙ্গে মেলেছে বাড়ির দিকে দৌড়। তাহলে এখানে কটা বাক্য হলো? দুটি বাক্য। ছেলেটি ওর বাবাকে দেখলো, দি বয় স হিজ ফাদার, ফুল স্টপ। ছেলেটি বাড়ি দিকে দৌড়ালো, দি বয় র্যান হোম। বাক্যটি কঠিন? কঠিন তো নিশ্চয় নয়, কথা দিয়ে শুরু, ভারে পাস্ট ফর্ম বসে গেছে। তা দেখলাম বাক্য দুটির মাঝখানে কি আছে? ফুল স্টপ বসে আছে, ফলে এরা দুটি বাক্য স্বাধীন বাক্য বাবা। তো আমরা আগে কি বললাম? ছেলেটি ওর বাবাকে ভয় করে, বাবাকে দেখেই দৌড় মেরেছে বাবু। তাহলে কি হবে? আগে যে বাক্যটি ঘটেছে ওরাই কি লেগে যাবে? অ্যাজ সুন অ্যাজ লেগে যাবে, আর ফুল স্টপ উঠে কি লেগে যাবে? কমা বসে যাবে। তাহলে বাক্যটি কী হয়ে গেল? অ্যাজ সুন অ্যাজ দ্য বয় স হিজ ফাদার, কমা হি র্যান হোম, ফুল স্টপ। মানে এটা ওই তো বাবাকে দেখার সঙ্গে সঙ্গেই, দেখতে না দেখতেই ছেলেটি কী কাম করলো? বাবার বাড়ির দিকে দৌড় দিল। বুঝাতে পেরেছি? তো এটা কোন সেন্টেন্স হলো? পাস্ট টেন্স হলো। দুটোই কি দেখেছি আমরা? পাস্ট ইনডেফিনিট টেন্স বসে আছে। এখন প্রশ্ন হলো, প্রেজেন্ট দেখলাম, পাস্ট দেখলাম, এইবার ফিউচার যদি হয় তাহলে কি হবে? তাহলে ওই আগের যে আমরা অরিজিনাল বাক্যটা, প্রশ্নের বাক্যটাকে নিয়ে দেখি যে ফিউচার করলে এর রূপ কেমন হবে। ধরুন আমরা
চিত্রটা এইভাবে কল্পনা করি, বসন্তকাল ফিরে আসবে আর আমরা আমাদের প্রিয় দীপভূমিতে জলপথে ফিরে আসব। তাহলে বসন্তকাল ফিরে আসবে, ভবিষ্যতের ঘটনা। কী দিতে হবে গো? উইল দিতে হবে। তাহলে বাক্যটি কী হবে? স্প্রিং উইল কাম ব্যাক, ফুল স্টপ, উই উইল সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, ফুল স্টপ। বুঝতে পারছি সবার মাঝে ফুল স্টপ আছে বাবা, এরা সব ফুল স্টপের পাশে বসে আছে। তো এরা সব কী আছে বাবু? সেন্টেন্স আছে, বাক্য আছে। এবার আমরা ভাবলাম যে বাক্যটির মানে এই রকম করব যে বসন্তকাল ফিরে আসতে না আসতেই আমরা আমাদের প্রিয় দীপভূমিতে ফিরে আসব। তাহলে কি লাগবে বাবু? যে স্প্রিং উইল কাম ব্যাক, এই বাক্যের আগে কি হয়ে যাবে? অ্যাজ সুন, অ্যাজ লেগে যাবে, অর্থাৎ সাবঅর্ডিনেট ক্লজটি হবে সমান অ্যাজ সুন অ্যাজ প্লাস স্প্রিং উইল কাম ব্যাক। আর প্রিন্সিপাল ক্লজ কোনটা? ওই যে উই উইল সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড, ওখানে কিছু যুক্ত হবে না, শুধু ফুল স্টপ দিয়ে না রেখে ওটাকে ফুল স্টপটাকে তুলে দিয়ে আমরা কমা করে দেবো, ঝামেলা পার হয়ে যাবে, ওখানে কিছু যোগ করার ব্যাপার স্যাপারই নেই। এই যে অ্যাজ সুন অ্যাজ প্লাস স্প্রিং উইল কাম ব্যাক, ঝামেলা কিন্তু হবে এই সাবঅর্ডিনেট ক্লজটাকে নিয়ে। এখানে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ নিয়ম। সাবঅর্ডিনেট ক্লজটা যদি প্রিন্সিপাল ক্লজের আগে ঘটে, কি বললাম? সাবঅর্ডিনেট ক্লজটি যদি প্রিন্সিপাল ক্লজের আগে ঘটে তবে ভবিষ্যৎকাল দেখানোর জন্য সেখানে শ্যাল উইল বসানো যাবে না। যে শ্যাল উইল বসে থাকবে তাকে ডিলিট করে দিতে হবে। তাহলে এই নিয়মটি মাথায় রেখে আমরা এই বাক্যটিকে একবার সাজিয়ে নিই। বাক্যটির নতুন রূপ হলো সমান অ্যাজ সুন অ্যাজ প্লাস স্প্রিং উইল কাম ব্যাক, এবারে ফুল স্টপ তুলে দিয়ে কমা দিয়ে দিলাম, উই উইল সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। আগে যে নিয়মটি শিখলাম সে নিয়ম প্রয়োগ করলে অ্যাজ সুন অ্যাজের পর স্প্রিংয়ের পাশে যে উইল বসে আছে সে উইলটা ডিলিট হয়ে যাবে। তো উইলটা ডিলিট করে দেন, তাহলে স্প্রিংয়ের পাশে কে চলে সরাসরি বসতে? কাম চলে এলো। স্প্রিং কয় বচন গো? এক বচন। তাহলে স্প্রিং এরপরে কাম চেঞ্জ হয়ে কী হয়ে যাবে? কামস হয়ে যাবে, কারণ প্রেজেন্ট ফর্ম। এক বছর পরে বসলে কী হয়ে যায়? সাধারণত এস লেগে যায়। তাহলে উইলকে তুলতে গিয়ে সাবঅর্ডিনেট ক্লজের রূপটি কী হলো? অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক। এবং প্রিন্সিপাল ক্লজটিতে কোনো পরিবর্তন হবে না, ওইটা অবিকল থেকেই গেল, অবিকৃত থেকে গেল। তাহলে নতুন যে কমপ্লেক্স সেন্টেন্সটি হলো সেটি হলো সমান অ্যাজ সুন অ্যাজ স্প্রিং কামস ব্যাক উই উইল সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। এর বাংলা মানে কি হলো? বসন্তকাল ফিরে আসতে না আসতেই আমরা কি কাজ করব? আমরা আমাদের প্রিয় দীপভূমিতে ফিরে আসব, ভবিষ্যতের ঘটনা। তাহলে আমরা দেখলাম যে এই অ্যাজ সুন অ্যাজ বর্তমানকালেও বসে, অতীতকালেও বসে, ফিউচার কালেও বসে, ভবিষ্যৎকালেও বসে। পরিষ্কার হয়েছে?
ব্যাপারটি। আচ্ছা, এবার আর একটি নিয়মের কথা আমাদের এখানে জানতে হবে। কোনো কমপ্লেক্স সেন্টেন্সে, কোনো এক বাক্যে যদি এমনটি দেখানো হয় যে একটি ঘটনা শেষ হওয়ার পরে পরে আর একটি ঘটনা ঘটেছে, তবে যে ঘটনাটি আগে ঘটেছে সেই ঘটনাটির বাক্যে বা ক্লজে আমাদের অক্সিলারি হিসাবে হ্যাভ, হ্যাজ বা হ্যাডকে বসাতে হবে। বলা বাহুল্য অতীতকালে বসবে হ্যাড এবং বর্তমান এবং ভবিষ্যৎকালে বসবে হ্যাভ কিংবা হ্যাজ। নিয়মটি যদি বুঝতে অসুবিধা হয় এটাকে আবার শুনে নেবেন। তো এইখানে আমরা কি দেখছি যে বসন্তকাল আগে ফিরে আসবে আর পরে আমরা কি কাজ করব, আমাদের ডিয়ার আইল্যান্ডে ফিরে আসব জলপথে। তাইলে এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করার পর ওই উইলকে তুলে দিয়ে আমরা কি বসাতে পারি, হ্যাভ বা হ্যাজকে বসাতে পারি। যদি ভবিষ্যৎকাল আছে, স্প্রিংয়ে এক বছর আছে আই ইউ নয়, তাহলে ওখানে গিয়ে হ্যাজ লেগে যাবে। তাই স্প্রিংয়ে বলে যদি হ্যাজ বসাই উইলকে তুলে দিয়ে, তাহলে কি হবে, আমরা জানি যে হ্যাজ, হ্যাভ, হ্যাডের পরে ভার্বের কনফার্ম বসে পাস্ট পার্টিসিপল, তাহলে কাম, পাস্ট পার্টিসিপল কাম হবে। তাহলে আবার নতুন করে যদি ভাবি তাহলে কি হবে, তাহলে নতুন রূপটি হবে as soon as spring has come back we will sail to our dear island। কিন্তু এর মানে একটু চেঞ্জ হয়ে যাবে। মানেটা হবে এই যে as soon as এর পর আমরা হ্যাজ বসেছি, তো তাহলে এখানে কি দেখানো হলো যে এই কাজটা শেষ হয়েছে। যেখানে হ্যাজ বসে সেই কাজটা পুরোপুরি শেষ হওয়ার পর তবে অপর ঘটনাটি ঘটেছে। তাহলে মানে কি হবে, মানেটা হবে এইরকম যে বসন্তকাল ফিরে আসার পরে পরে, এই যে দেখুন পরে পরে যোগ হয়ে গেল, কিন্তু ফিরে আসাটা কমপ্লিট হবে। ইট ডেসক্রাইবস অ্যান কমপ্লিট অ্যাকশন। বসন্তকাল ফিরে আসার পরে পরে কী করব, আমরা আমাদের প্রিয় দীপভূমিতে জলপথে ফিরে আসব। ব্যাপারটি আশা করি পরিষ্কার হয়েছে। এবার নোশনারের আলোচনায় ফিরে আসি, যেটা আমাদের আজকের প্রশ্নকর্তা আমাদের প্রশ্নের মধ্যে রেখেছে। তো এইখানে আমাদের মনে রাখতে হবে নোশনারকে নিয়ে, যে নোশন হলো এমন একটা শব্দ, ওর আর একটা জোড়া বা সঙ্গে, সেটা হলো দেন। প্রথম ঘটনাটি অর্থাৎ যে ঘটনাটি আগে ঘটেছে তার আগে নোশনার বসবে এবং যে ঘটনাটি পরে ঘটেছে তার আগে দেন বসবে। অর্থাৎ বাক্যটির নতুন রূপ হবে সমান নোশনার প্লাস স্প্রিং কামস ব্যাক, দেন প্লাস উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। আবার সমস্যা কিন্তু নোশনারের পরবর্তী যে ক্লজটা বসেছে সেটাকে নিয়ে। এখানে আমাদের একটা নিয়ম মনে রাখতে হবে, নোশনার বা নামবোধক অ্যাডভার্ব, এটা কিন্তু অ্যাডভার্ব নোশনারটা, নোশনার বা নামবোধক অ্যাডভার্ব জোর দেওয়ার জন্য যখন কোনো মূল বাক্যের শুরুতে বসে যাবে বা বসে থাকবে, তখন যে অক্সিলারিটি শুরুবোধক শব্দের, বাক্যের শুরুবোধক শব্দের পরে যে অক্সিলারিটি বসেছিল বা অ্যামিজার ওয়াজওয়ার বসেছিল, সেটি কী হয়ে যাবে, তার জায়গাটা পরিবর্তন করে শুরুবোধক শব্দের আগে চলে আসবে। তাহলে এখানে
আমরা যে বাক্যটি দেখছি নোশনার পরবর্তী বাক্যটি, সেখানে বাক্যটির শুরু কাকে দিয়ে হচ্ছে? স্প্রিংকে দিয়ে। স্প্রিংয়ের পরে তো কোনো অক্সিলারি নেই, কামস বসে আছে। ওর পরে যদি কোনো অক্সিলারি বসে থাকতো, কোনো অ্যামিজার বসে থাকতো, ওই অক্সিলারিটি স্প্রিংয়ের পরে না বসে স্প্রিংয়ের ঠিক আগে চলে আসতো। কিন্তু এখানে তো কোনো অক্সিলারি নেই, অ্যামিজার ওয়াজুয়ারও নেই। তাহলে উপায় একটা আছে। উপায় হলো এই, অক্সিলারি দরকার, কিন্তু বাবুরে হাতে কোনো অক্সিলারি নেই। তখন অক্সিলারি হিসাবে বসাতে হবে ডু, ডাজ, ডিড। এখানে আমাদের স্মরণ রাখা অবশ্যই দরকার, সেটি হলো সমস্ত অক্সিলারির কোনো না কোনো মানে আছে, কোনো না কোনো তাৎপর্য আছে, কোনো না কোনো গুরুত্ব আছে। ডু, ডাজ, ডিডের সেই রকম কোনো মানে নেই, তেমন কোনো গুরুত্ব নেই। অনেক সময় ডু, ডাজ, ডিড কী হতে পারে? মানে ছাড়াই বসতে পারে, তবে কখনো কখনো শুধুই জোর দেওয়ার জন্য ব্যবহৃত হয়। তবে আপনি ইচ্ছা করলে কী কাজ করতে পারেন? আপনার প্রয়োজনে ডু, ডাজ, ডিডকে মানে ছাড়াই বসাতে পারেন। এখানে আমাদের ভালো করে মনে রাখা দরকার যে সমস্ত অক্সিলারি তাৎপর্য গুরুত্ব বহন করে থাকে। একমাত্র একটি অক্সিলারি যেটা মানে ছাড়াই বাক্যের মধ্যে আমরা স্বাচ্ছন্দ্যভাবে ব্যবহার করতে পারি, সেটি হলো ডু, ডাজ, ডিড। এইখানে নোশনার কী কাজ করছে? অক্সিলারি ছাড়া নোশনারকে আমরা বাক্যের মধ্যে বসাতে পারবো না। এটা নাবোধক অ্যাডভার্ব আছে বাবু, এই জন্য কী কাজ করতে হবে? ডু, ডাজ, ডিডকে বলতে হবে, বাবু তুমি বাক্যের মধ্যে না এলে আর আমার বাক্য শুদ্ধ হয় না। ফলে আমরা ডু, ডাজ, ডিডের মধ্যে ডাজকে এখানে অক্সিলারি হিসাবে স্প্রিংয়ের আগে বসাবো। কেন? স্প্রিং আছে এক বচন, এটা আছে ইনডেফিনিট টেন্স, ফলে কী হয়ে যাবে? প্রেজেন্ট ফর্ম দরকার আছে। এক বচনের পরে আই, ইউ ছাড়া প্রেজেন্ট ফর্ম থাকলে তার সঙ্গে কী হয়? এস বা এস যোগ হয়। তাহলে ডুটা কী হয়ে গেল? ডাজ হয়ে গেল। তাহলে বাক্যটি কী হলো? নোশনার ডাজ স্প্রিং কাম ব্যাক দেন উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। এখন প্রশ্ন হতো উঠতে পারে যে কামসের এস গেল কোথায় বাবু? আমাদের তো অনেকের জানাই আছে যে হ্যাজ, হ্যাভ, হ্যাড এই তিনটি অক্সিলারিকে বাদ দিয়ে অন্য কোনো অক্সিলারি পরে ভার্ব বসালে ভার্বের শেষে যে এস বাই এস বা পাস্ট ফর্ম বসে থাকে, সেগুলো না বসিয়ে আমাদের কী কাজ করতে হয়? নির্ভেজাল প্রেজেন্ট ফর্ম বসাতে হয়, যেটাকে গ্রামারের পণ্ডিত মানুষেরা বেস ফর্ম অফ দ্য ভার্ব বলে চিহ্নিত করে থাকেন। বেস মানে BASE, বেস ফর্ম অফ দ্য ভার্ব, অর্থাৎ এটাকে আমরা নির্ভেজাল প্রেজেন্ট ফর্ম বলি। প্রেজেন্ট ফর্মের সঙ্গে কোনো ভেজাল ফর্ম বসানো যাবে না, কোনো ভেজাল লাগানোই যাবে না, একদম নির্ভেজাল প্রেজেন্ট ফর্ম বসাতে হবে। তাহলে ওই জন্য কী হলো? কামসের সঙ্গে যে এস ছিল, এস ডিলিট হয়ে শুধু নির্ভেজাল কামই ব্যবহৃত হলো। বাক্যটি আবার রিপিট করি, নোশনার ডাজ স্প্রিং কাম দেন উই সেল টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। আশা করছি প্রশ্নকর্তা তার উত্তর পেয়ে গিয়েছেন। তাহলে আমরা দেখলাম নোশনা শুধু অতীতকালে বসে না, এটা বর্তমানকালেও বসে। এবার এই যে অ্যামিজার বললাম, অ্যামিজারও কিন্তু যদি বাক্যের মধ্যে বসে থাকে, সে অ্যামিজার কী হবে? ওই শুরুবোধক শব্দের আগে চলে আসবে। একটা আমরা উদাহরণ নিই, যে মুহূর্তে ছেলেটিকে টাকা দেওয়া হয়, ছেলেটি বই কিনে। এখানে কটা বাক্য গো? দুটি বাক্য। ছেলেটিকে টাকা দেওয়া হয়, ফুল স্টপ, ছেলেটি বই কিনে। ইংরেজি কী হবে? টাকা দেওয়া হয়, গিভ মানে দেওয়া, তার ছেলেটি কী হলো? গিভ ভার্বের অবজেক্ট। তাহলে বাক্যটি কী হলো? দ্য বয় ইজ গিভেন মানি, ফুল স্টপ। হি বাইজ বুকস, সে বই কিনে, সে কর্তা। তো মাঝখানে ফুল স্টপ, সবটি সেন্টেন্স আছে। এইবার এখানে আমি নোশনার যোগ করব, মানেটাকে যোগ করব এই
যে টাকা পাওয়ার সাথে সাথেই, টাকা পেতে না পেতেই ছেলেটা কি কাম করে, বইটা কিনে। তাইলে কি হবে? তাই নো সোনার প্লাস দ্য বয় ইজ গিভেন মানি দেন প্লাস হি বাইজ বুকস। এর তাহলে চূড়ান্ত রূপ বা ফাইনাল রূপ হলো এই রকম যে ইজটা কি হয়ে যাবে, শুরুবোধক শব্দ দি বয়ের পরে ছিল, সেখান থেকে ইজটা উঠে গিয়ে আগে চলে আসবে, অর্থাৎ ইজ দি বয় হবে। তাহলে বাক্যটির ফাইনাল রূপটি হলো সমান নো সোনার ইজ দি বয় গিভেন মানি দেন হি বাইজ বুকস। তাহলে বুঝলাম এটা কি হয়ে গেল, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহৃত হলো এবং নো সোনার কাকে গ্রহণ করলো গো, ইজকে গ্রহণ করলো, বা শুরুবোধক শব্দটা কে বসে গেল, ইজ বসে গেল। পরিষ্কার হয়েছে নিশ্চয়, আশা করছি। আর অতীতকালে তো আমরা জানি, ওই আগের যে প্রশ্নটা সেই বাক্যটাকে যে অতীতকালে পরিণত করি তাহলে কি হবে, বসন্তকাল ফিরে এসেছিল, আমরা আমাদের প্রিয় দীপভূমিতে ফিরে এসেছিলাম বা জলপথে এসেছিলাম। তাহলে স্প্রিং কেম ব্যাক, ফুল স্টপ, উই সেইলড টু আওয়ার দেয়ার আইল্যান্ড। এই মাঝখানে ফুল স্টপ আছে বাবা, তার শব্দ সেন্টেন্স আছে, এবার ক্লজ করব, নো সোনার দিব। তো নতুন কি হবে নো সোনার দিয়ে, নো সোনার প্লাস স্প্রিং কেম ব্যাক দেন প্লাস উই সেইলড টু আওয়ার দেয়ার আইল্যান্ড। তো আগের আলোচনায় তো আমরা দেখলাম যে নো সোনার কী কাজ করবে, নো সোনারের পাশে একটা আমাদের অক্সিলারি বসাতে হবে, আর অ্যামিজার ওয়াজিবার থাকলে অ্যামিজার ওয়াজিবারকে এনে বসাতে হবে। এখানে শুরুবোধক শব্দ কে ছিল গো, স্প্রিং ছিল। তো স্প্রিংয়ের পরে তো অক্সিলারি নেই রে বাবু, অ্যামিজার ওয়াজিবারও নেই। তাহলে ওই যে নেই মামাতে কানা মামা ভালো, অক্সিলারি দরকার, নাহলে নো সোনারকে বসাতে পারছি না বাবা। তাহলে কাকে নিয়ে আসবো, ওই তো ডুড আছে, ডিড, অতীতকাল আছে, কে আসবো, ডিড আসবে। তাহলে এখন নো সোনারের পাশে কে চলে আসবে, ডিড চলে আসবে। আবার এর আগেও আমরা শিখলাম যে হ্যাজ হ্যাভ হ্যাডকে বাদ দিয়ে অন্য কোনো অক্সিলারি যদি প্রয়োগ করি তাহলে যে মেইন ভার্বটা ছিল সেটা কি হয়ে যাবে, বেস ফর্ম হবে বা নির্ভেজাল প্রেজেন্ট ফর্ম হবে। তাহলে কেমটা চেঞ্জ হয়ে কী হবে, আবার কাম হবে। তাহলে এবার নতুন রূপটি হলো সমান নো সোনার ডিড স্প্রিং কাম ব্যাক দেন উই সেইলড টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। এর বাক্যটির মানে কি হলো যে বসন্তকাল ফিরে আসতে না আসতেই বা বসন্তকাল ফিরে আসার সঙ্গে সঙ্গেই আমরা আমাদের প্রিয় দীপভূমিতে জলপথে চলে এসেছিলাম। এবার আর একটি নিয়ম যেটা আমরা ইতোমধ্যে আলোচনা করে নিয়েছি, সেটি হলো এই দুটো ঘটনার মধ্যে একটি ঘটনা যদি আগে ঘটে যায় তাহলে আগের ঘটনাটিতে আমরা কি করব, অক্সিলারি হিসাবে হ্যাভ হ্যাজ হ্যাড বসাবো, বর্তমান বা ভবিষ্যতে হ্যাভ বা হ্যাজ দেবো, অতীতকালে হ্যাড দেবো। তাহলে এখানে কোনটা আগে ঘটেছে গো, স্প্রিং তো আগে এসেছে, ফলে এখানে হ্যাড লেগে যাবে। আমরা আরও শিখেছি যে হ্যাজ হ্যাভ হ্যাডের পরে ভার্বটি চেঞ্জ হয়ে কোন ফর্ম গ্রহণ করে, ভার্বটি চেঞ্জ হয়ে পাস্ট পার্টিসিপল ফর্ম গ্রহণ করবে, ফলে এখানে কেম আবার চেঞ্জ হয়ে কী হয়ে যাবে, তার পাস্ট পার্টিসিপল ফর্ম কাম রূপে আবির্ভূত হবে। তাহলে নতুন বাক্যটি কী হবে, নো সোনার হ্যাড স্প্রিং কাম ব্যাক দেন উই সেইলড টু আওয়ার ডিয়ার আইল্যান্ড। বাক্যটির মানে তো আগের মতো থেকে গেল, বসন্তকাল ফিরে আসতে না আসতে
আমরা আমাদের প্রিয় দীপভূমিতে ফিরে এসেছিলাম। আশা করছি অ্যাজ সুন অ্যাজ আর নোশনারকে নিয়ে আমরা সমস্ত আলোচনা করলাম। তবে এখানে জেনে রাখা ভালো, এদের সমগোত্রীয় শব্দ আরও কেউ কেউ আছে, যেমন দি মোমেন্ট, ইমিডিয়েটলি আফটার, জাস্ট আফটার, রাইট আফটার, স্কার্সলি ডট ডট হোয়েন, হার্ডলি ডট ডট হোয়েন। এদেরকে যদি এই ভিডিওতে আলোচনা করি, এমনিতে ভিডিও দীর্ঘ হয়ে গেল, প্রচুর দীর্ঘ হয়ে যাবে। এই জন্য এটা থাক, ধারাবাহিকভাবে আমরা এ নিয়ে পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আশা করছি আপনারা সাথে থাকবেন এই আশা করে আজকের মতো আলোচনা শেষ করছি। আবার দেখা হবে নতুন ভিডিওতে, তখন পর্যন্ত ধন্যবাদ।